তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়সীর দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম তার চক্ষু এড়ালো না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না। ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার জেকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রে সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনও দুটো শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করবো তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয়ই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল চেনে পুরনো ক্ষত দগদগে না হলে, ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভিতরটা। পুনর্বার ডাকল তুর্য। সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না, কাউকে বুঝতে দেবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছ থেকে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর করা গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসারন্ধ্র প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূতি হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্য তা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জলে টইটুম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি। তাই তো রশ্মি ঘুরে ভস্ম করতে চাইল ওর কাজল মাখা আঁখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যের কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকলো শেষাক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরে এটাও জানতে পারল না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে। এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যর হাত থেকে টিস্যুটা নিতে গেল, তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল। তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যের কনিষ্ঠ আঙ্গুল। তুর্য স্পর্শ অনুভব করে দূরে থাক লাগেও দূর থেকে লাগেও নি এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তার চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই ভোঁদুর বাচ্চাগুলো। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গাউলিয়ে বেরিয়ে বলল, পাগল। তুর্য নিরলস ভঙ্গিতে সাই দিয়ে বলল, তাই মনে হচ্ছে। তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কি না। আমি একবার খেয়েছিলাম ছোটোবেলায়, সময়টা তখন স্কুল জীবনের। বাসর রাতে স্বামীর মারতে চাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা। প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ফুটে উঠতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তির্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকে জানতো এ ছেলে নিজেই একটা পাগল। নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়েক্ট করতো নাকি? আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্তও থাকবে না এখানে। তুর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে ভূমিকম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আজ করতে পেরেছে যে তুর্যের কথাবার্তা ওর অন্তরের দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে, বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা।
আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলে হাফ ছেড়ে বাঁচবে। শ্রেয়া সরব করে বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে ছাদের দরজা অবধি আসতে কর্ণকুহরে পৌঁছালো তুর্যের ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ। তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমেষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্তশূন্য, ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা স্পর্শ করতে যেও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিল রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যের মুখের পানে। উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন, বিবর্ণ। এই তো এখনই রৌদ্রোজ্জ্বলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আত্মস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কীভাবে কাটল? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যর। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয়র রুমে। পুরো রুম তন্ন করে ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছোটবার দরুন অবস্থা কাহিল ওর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির ওপর দিন কাটছে তার। তাতেও শ্রেয়ার দুঃখে নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চায় শক্ত নারী হতে, মন ততই ওরে বিরোধিতা করে। এই যে এখন তুর্যের রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছতাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলও নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তুর্যর রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে। আর কেমন সাহায্য করছ? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার। শ্রেয়া বিমূঢ়তায় বাঘখাড়া। খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যর রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি, স্রেফ একটু স্পর্শ করলো হাতটা। কিন্তু তুর্য ঝাড়া মেরে ছাড়িয়ে দিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখলো। নিচের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রক্তটা স্বভাবটা না হয় পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের ওপর। এমন দৃশ্য চোখে বিদতে আয়ুষ ও প্রিয় একে অপরের মুখে চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যর হাতে রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে দিচ্ছিল। আয়ুষের ব্যগ্রস্বরে লজ্জায় কাচুমাচু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জায় আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যর ব্যান্ডেজ কোনো মতে সেরে প্রিয়র পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলে তুর্য সরিয়ে ফেল। নত মস্তিষ্কে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণে গলার স্বর স্বাভাবিক করল। দেখলে এভাবে দেখো, ধরার কি দরকার? তুর্য হাত নেড়েচেড়ে দেখালো। তার কার্যকলাপে হতবাক আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টপ থেকে ডালাপালা বেরিয়ে ছড়িয়ে গেছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে, আমি নিচে যাই। কথাটা বলে থামল তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো, স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যের। সে চোখ সরিয়ে বেসামালভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ্য হাসল, বলল, ধন্যবাদ আয়ুষের শালি সাহেবা। তুর্য চলে যেতে প্রিয় হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালি আপনার আপন বউ দুলাভাই। বাক্যটা এতই নিচু সরে আওড়ালো, শ্রেয়ার কর্ণপাত তো দূর, ও বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়েছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ঝাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লাগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে, এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশেদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়। ভেবেছিল যে করেই হোক আজ ওদের ভাগিয়ে দেবে। আয়ুষও চেষ্টা করেছে,
কিন্তু পারল কি? উল্টো ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদে সবার দুপুরের খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছেড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আন্টিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা? প্রিয়কেও দেখায়নি, ওর তো আবার তোর পছন্দই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই। ঠিক আছে? অনেক সুন্দর আন্টি। আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় হেরিয়ে বলল, আচ্ছা। ও রুম থেকে বেরোতে নেবে তার পূর্বেই প্রিয়র মামির রুমে ঢুকলো, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর পাক্কা। 3 বছর পর কিছু সময়ের পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল। শ্রেয়া হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। সামনের মানুষ দুজনেরও একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, আপনারা এখানে? শ্রেয়া, ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। অকস্মাৎ কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে, হারিয়ে যায় বাকশক্তি। ত্রিহাত চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহেরিমা, সকালের অলক্ষ্যে অগোচরে। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত, চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা। তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝল যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহেরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভেতরে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্যসারি তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু একটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহেরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, আসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বারবারই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষা হাজির মানুষটা সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে ঘরে তুলেছে ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধার কাছেও ঘেঁষতে দিত না। আর সেই তুমি কি না সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখোনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমিও তো রূপাও হতে পারোনি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। একপাশের দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমেষে তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙা গলায় বলল, আপনি আমার স্বামী তুর্য স্যার। সুস্থ হয়ে গিয়েছেন আপনি। আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল। আখিদয় বুঝে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা, নিজের মনকে বোঝায়, উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, তুর্য স্যারের ছাত্রী, যাকে না দেখে কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া। আজ সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যের এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিন ছড়ে আওড়ালো, আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লেগেছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পুড়ছে। কি অদ্ভুত, এক লহমায় সব কিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধ হয় আমার পাওয়া হবে না, কখনোই না। কাজল লেপটে গিয়েছে, নেত্র কার্নিশ বেয়ে জল পড়ছে। চিকন দু অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষু জোড়া থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যার আগমন ঘটবে, তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, কুভুও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়নাটার এক কোণা হাতে তুলে গালে লেগে থাকা ক্রন্দনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখে নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধ্বস্ত চেহারাটা নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে প্রিয়র রুমে চলে আসে। ওকে দেখে ধক করে ওঠে প্রিয়র বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে,
কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি? হ্যাঁ, আর মুখে কি হবে? আয়নায় গিয়ে দেখ। শ্রেয়া আরশিদের চেহারায় হাল দেখে আনমনে হাসল। হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে। উল্টো মেয়েটার হাসি পাচ্ছে। মুখে বলল, কাজলটা ছড়িয়ে গেছে, ধুয়ে আসি। প্রিয় এত সময় দম আটকে বসেছিল। আয়ুষী খানিক আর মিনিট পূর্বেই বেরিয়ে গেছে। গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশেদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে যায়। কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না। কোনো মতে শ্রেয়াকে নেওয়া যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতে দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলে, নিচে যাবি খেতে? শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষণাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে, চৌধুরী বাড়ির। এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য। আচ্ছা, প্রিয় সব জানে? হুট করে শ্রেয়ার মাথা খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত। তোজো তো পাগল ছিল। তার মানে সেই মুহূর্তে লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে। আয়ুষ ওকে চিনে, বুঝতে বাকি রইল না শ্রেয়ার। কোথাও প্রশ্ন থেকে যায়। বছর দেড়েক আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়র মাধ্যমে, তখন কেন চিনেও অচেনা সেজেছিল। আয়ুষকে প্রিয়কে বলেনি? প্রিয়র সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় না, নাকি অন্য কিছু? কাকতালীয়ই হবে হয়তো। প্রিয় সত্যিটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত। ওর জানা মতে প্রিয়র পেটে কথা হজম হয় না। কিন্তু মানুষের কি এই রূপই থাকে? এক রূপই থাকে? হতে পারে এক একজনের সাথে এক এক রকম রূপে ব্যক্ত হতে পারে নিজেকে। যাই হোক, আড়ালে যা থাকুক না কেন, শ্রেয়া সিদ্ধান্ত নিল প্রিয়কে সব খুলে বলবে। তবে এখন মোক্ষম সময় নয়, তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহেরিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে। নিচে গিয়ে খাবো না, তুই যা প্রিয়, আমি রুমেই খাবো। জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে। সেই জায়গায় খাবার নামবে না গলা দিয়ে, তুই যা। প্রিয়র হাসতে ইচ্ছে করল। যে মেয়ে এতিমখানায় শখানেক মানুষের সাথে ডাল ভাত খেতে কখনো দ্বিধান্বিত করেনি, তার নাকি মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল, তবে প্রিয় সন্দেহ জাগল। শ্রেয়া এমন কেন বলল? কী কারণে? তোজো স্যার আছে বলে? একটু আগে সে স্যারের হাতে মলম লাগিয়েছে, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না। তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে? প্রিয় ভয়ে সেটে গেল। প্রাণপ্রিয় বান্ধবী হারানোর ভয়টাও ওর অত্যাধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবীটা অন্ধকার তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো, প্রশ্ন করল, আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না? না। শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে। প্রিয়র সন্দেহের তালিকায় নাম লেখাতে নাড়াচ্ছে। প্রিয় দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল, তবে তা ক্লান্তির নয়, স্বস্তির। আয়ুষকে বলে সব জানিয়ে দেবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়, যেখানে সত্য চক্ষু সম্মুখে? তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও শ্রেয়ার জোড়াজড়িতে আসতে হলো। মেয়েটার একটাই কথা, প্রিয় তাদের বাড়ির হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখায়। দোনোমনো করতে করতে প্রিয় ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতিমধ্যে সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল, হরেক রকমের পদ সাজানো তাতে। শত হোক শ্বশুরবাড়ির লোক, তাদের সামনে প্রিয়র উঁচু মাথা নুয়ে গেল লজ্জায়, সংকোচে। ত্রিহা আদুরে সরে ডেকে আয়ুষের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কিরে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল মায়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়া মাত্র। ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখালো আরও কয়েকটা মুখ। প্রথমত আয়ুষের গলায় সদ্য পানি পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুতায় বৃহদাকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতা আমতা করেও জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, শরীর একটু একটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তোজো চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রিয়র কথাটা শ্রবণ হতে না হতেই তোজের আচমকা উঠে দেওয়ার হতভম্ব সবাই। মেহেরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহেরিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গেছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। একদণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্দরমহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পেছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখল তুর্যের অগ্নিময় দু চোখ। ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করল, কোথায় যাব স্যার? পাগলা গারদে, মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। অ্যাক্সিডেন্টে নয়, হৃদয় যন্ত্রণায়। তুর্যের বিরক্তিভরা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে যায়, চেয়ে রইল কয়েক পলক। কিছু সময় পর মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয় ঘটিত আলোচনার।
মেহেরিমা রুমে এসে চুপ করে বসে রইলেন। হাঁসফাঁস অবস্থা ওনার। তুর্য হাত কাটল কিভাবে সেটা বলেনি, তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক ধূর্ত, জীবনের হিসাব নিকেশে বড্ড পটু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটার জীবনকে গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দেবে না সে। প্রিয় ও আয়ুষীর কথা অহমিকা ও তুর্যের জুটি বেঁধে দিতে হবে। প্রিয় ও আয়ুষের সাথে অহমিকা ও তুর্যের জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরানো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠ প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত করার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত করতে চাইলে আমাকে ঠকানোর স্বাদ আদৌ আপনার আছে? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল, আমি যেহেতু আপনার চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন? আমার স্বামীর ওপর আমার হক আছে, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপরতা বই কিছুই নয়। যার খারাপ সময়ে আমি থাকতে পারিনি তার ভালো সময়ে আমার প্রাপ্য না। মেহেরিমা বাঁকা হেসে বললেন, আসলেই তুমি ডিজার্ভ করো না। করে একমাত্র অহমিকা। তুর্য বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরদিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ, তাহলে ঘৃণা করবে। কারো ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসার স্বার্থ নেই। আমি ওকে আমার ছেলের জীবনে চাই। শোনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি, সাইন করে দেবে। যে সম্পর্কের সূচনা তুর্যের অগোচর হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স? আয়ুষী ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিক। মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ থেকে হতবিহ বলছে। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো শ্রেয়া ভাবি, তাই না? নিঃসংকোচ উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেল কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার। যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না, উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়ুষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি। ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো, এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে। কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষী? আয়ুষী মলিন মুখ এক পলক চাইল, নিষ্প্রভ সুরে বলল, ভাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি। সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বুঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র ভাই সবাই যখন তুর্য ভাইয়াকে পাগল বলে নানান কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারিনি। তুমি কি সত্যিই ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছ ভাবি? শ্রেয়া বলার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একটা প্রশ্নই করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কী করে পারলো সেদিন চৌধুরী বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, তোহাস ভাইয়ার কী খবর? কথা হয় তোমাদের সাথে? ভাইয়ার সাথে হয়, আমি কথা বলেছিলাম দু একবার। ভাইয়ার একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া কিছু বলেনি তোমাকে? না, 5টা বছর কেটে গেল। বাংলাদেশে আসবে না আর? হুম। যতদিন না চাচি আরিয়ানা ভাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না আনেন, ভাইয়াও চৌধুরী বাড়িতে পা রাখতে নারাজ। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঢের বুঝতে পারল তুর্যের বড় ভাই আছে, হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহরিমা। সেই ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই নয়। তাই এখানে থেকে মেহরিমার চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যের কর্ণকুহরে পৌঁছায় ও তুর্যের বউ, তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে।
চাইলেও অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতে ও স্বার্থপরের মতোই কাজ করেছে। পারবে না ও স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে আর চট্টগ্রাম ওর সাথে দেখা, আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। তুর্য স্যারের জীবনে রংধনু আসুক, শুভ্র শ্রেয়সী না। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা দোষের জামা গোছাতে শুরু করলো। আয়ুষী, প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে প্রিয় উঠে বসে কণ্ঠে প্রবল অস্থিরতা নিয়ে বলে, কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। চোখের জল টলমল করছে ওর। আঁখি বুঝলেই বুঝি গড়িয়ে পড়বে অশ্রুকণাটা। বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তর যদি এই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলোকে দেখতে পেত, তাহলে চোখে বৃত্ত কতটা পড়ছে হৃৎপিণ্ড। কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। ওষ্ঠোত্তর চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল। কাটকাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরও 3টে দিন। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই তো শ্বশুরবাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতেই সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই। আমার ভরসা, আশ্রয়স্থল সব কিছুই আমি। একদম আটকাবি না আমাকে। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে। প্রিয় সোজাসাপটা প্রশ্ন করল, শ্বশুরবাড়ি থাকতে, স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলেই কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরের ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল, ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান। তবুও কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানেই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি গাড়বো আমি, যেখানে ভিটেমাটি নরম? আসি, 3 দিন পর ফিরে আসব। তবে এতদিন এখানে দম হাতি নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না। আমার তরফ হতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটোখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারের ধন্যবাদ দিতে পারলাম না, কেননা সুখের ন্যায় আমার শব্দভাণ্ডারেও শব্দের অভাব। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাজ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল জমাট রক্ত বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালানোর সময় হয়েছে। রাশেদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণস্বরূপ দেখিয়েছে, আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে। না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মার জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে এই না যে নিজের হাতে নিজেকে খুন করা বন্দোবস্ত। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয়সহ আসার জন্য জেদ ধরল, কিন্তু বিয়ে নামক নিয়মনীতিতে কড়া বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতন করে প্রিয় ও চৌধুরী বাড়ির সদস্যদের কাছে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছাটা শ্রেয়ার প্রায় নিভু নিভ। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেবার পালা। ঘাটতের একটা অভ্যাস আছে ওর, যে অভ্যেসকে অনভ্যাসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাটতেরা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলে মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল, বসলো জানালার ধারের সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতে পাশের সিটে কারো উপস্থিতি টের পায়। চোখ ফিরিয়ে পাশে ফেলতে চোখ ছানাবোড়া ওর। দৃষ্টি স্থবির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারার গম্ভীর ভাবটুকু। শ্রেয়ার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন, বাসে থাকা নিষিদ্ধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যের কণ্ঠে বিরক্তিভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল সিটে। পারে না মেয়েটা বাস ভেঙে বাহিরে চলে যায়।
তুর্যের দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো। মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যর এক হাত কিছু সময় পর পর ওর এক হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানালো? নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারংবার? এভাবে চলতে থাকলে তো হার্ট অ্যাটাক করে দিতে পারে শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমেষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকে চেয়েছিল পলক্ষীন। কি সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়েছিল লোকটার ফর্সা চেহারা। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতে তুর্য ফিচেল হাসে। লৌসরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখজোড়া সংযত করতে পারল না কেন যেন। স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটুবাক্য শোনানোর একটা সুযোগ হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য। তুখর দৃষ্টির তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দেব, বেয়াদব মেয়ে। সবসময় তর্কের বেলায় এক পায়ের খাড়া হয়ে থাকো। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খুলে শ্রেয়া ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো, জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কী যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ার কথার আওয়াজ এখান থেকে এখন পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধ ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া। সে কি চলে গেল? আবারও বাস ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি। বাজারে সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় 4 মিনিট পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত উপকথন ছেড়ে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ওষুধ এনেছে। কেন? এত দরদ, এত যত্ন। পরক্ষণে ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজাসাপটা তুর্যই দিয়ে দিল। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানির তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধ নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করছে ছাত্রীর জন্য, বুঝলে?